অধ্যাপক আহমেদ রেজা একজন রুচিস্নিগ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি শুধু সুশিক্ষক নন, তিনি একজন উঁচু মাপের সম্পাদক, অনুবাদক এবং উপস্থাপক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত, সেটা প্রধানত নাট্যজন অধ্যাপক সেলিম আলদিন স্যার এবং অধ্যাপক আহমেদ রেজা স্যারের অবদান। তাদের নিরলস পরিশ্রমে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত। স্যার আমাদের কালের আমাদের সক্রেটিস ছিল। পুরাতন কলাভবন যেন ছিল এক আর্কিডিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন এক গ্রিস। তিনি তার শিক্ষার্থীদের শুধু ক্লাসেই পাঠদান করাননি, তিনি তার শিক্ষার্থীদের আচরণগত দক্ষতা, যা সফট স্কিল হিসেবে পরিচিত, তা বৃদ্ধি করে গিয়েছেন এক জীবন। কিছু মানুষ কেবল শিক্ষক নন, তারা সময়ের সঙ্গে কথা বলে, প্রজন্মের হাতে তুলে দেন চিন্তার আলো। এই মানুষটি অধ্যাপক আহমেদ রেজা, আমাদের আলোক পত্রিকা। স্যার শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। স্যার কেমন আছেন? আছি ভালো। স্যার আজকে আমরা আপনার কথা এবং লেখা সম্পর্কে কিছু আলাপচারিতা করব খুব ইনফর্মাল ভাবে। আমরা স্যার শুরুতে আপনার শৈশব দিয়ে শুরু করতে চাই। আপনার শৈশব এবং স্কুল জীবন সম্পর্কে যদি বলতেন। আমার জন্ম ঢাকায় হয়েছে, কিন্তু আমার বাবার এবং মার বাড়ি হচ্ছে রাজশাহীতে। আমার বাবার বাড়ি রাজশাহীর সারদহ, কিংবা ইংরেজিতে বলে সারদা, সেখানে। মার বাড়ি হচ্ছে রুস্তমপুর পান্নাপাড়া। আমার দাদার বাড়ি থেকে 7 মাইল দূরে, কিন্তু আমার জন্ম এবং লেখাপড়া ঢাকায়। আমার আব্বা বহুদিন ধরে ঢাকায় আছেন চাকরির সুবাদে। আমার জন্ম হোলি ফ্যামিলি হসপিটালে, আর আমি পুরোটার সময় শাহিন স্কুলে পড়েছি, কেজি এবং এরপরে 1 থেকে 10। প্রথম দিকে ওটা ইংলিশ ভার্সন, তখন বলা হতো ইংলিশ মিডিয়াম, যেটাকে এখন আমরা ইংলিশ ভার্সন, সেটা পড়েছি ক্লাস 6 পর্যন্ত। তারপরে ওইটা স্কুলটা স্বাধীনতার পরে বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সন সেটা হয়েছে। সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। তখনকার দিনে এটাকে এসএসসি বলতো। এরপরে নটরডেম কলেজে এইচএসসি পাস করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ইংরেজি বিভাগে। শিক্ষক হলেন কবে এবং কত সালে? আমি এমএ পাস করেছি 1984 সালে। রেজাল্ট হয়েছে বছরের শেষের দিকে। তারপরে আমি একটা বহুজাতিক কোম্পানিতে ছিলাম 3 মাস। এরপরে 1985 সালের এপ্রিলে আমি শিক্ষক হলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর তার বছর 4 পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করি। সেখানেই আছি আজ অবধি। স্যার আমরা যতদূর জানি আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগদান করেছিলেন। সেখান থেকে কেন শিক্ষকতাকে পছন্দ করলেন? আমার ব্যাপারটা হচ্ছে যে আমার লেখাপড়া করতে খুব ভালো লাগতো, কিন্তু আমি ঠিক চাকরি নিয়ে তেমন একটা ভাবিনি। আমি ভেবেছি না, নিশ্চয়ই চাকরি করতে হবে ঘূর্ণিবৃত্তির জন্যে, কিন্তু কীরকম কাজ করব সেটা নিয়ে আমি তেমন একটা ভাবিনি। তো আমি যেটা বহুজাতিক কোম্পানিতে ছিলাম, সেখানে আমি খুব ভালো ছিলাম আর কি, খুব ভালো মাইনে ছিল, অন্যান্য সুযোগ সুবিধা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমি কোম্পানিতে যে পরিবেশ পেয়েছিলাম, একেবারে ম্যানেজিং ডিরেক্টর থেকে পিওন গার্ড পর্যন্ত সবাই আমাকে খুব ভালোবাসতো। আমার প্রতি অনেক তাদের স্নেহ ছিল, ভালোবাসা ছিল, হয়তো শ্রদ্ধাও ছিল। সেটা আমাকে খুব সন্তুষ্ট করেছিল, অনেক ভালো লাগার অভিজ্ঞতা আছে। তারপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করি কৌতূহলবশত, এবং কৌতূহলবশত আমি চাকরির অফারটা পাই, কিন্তু আরও পদ ছিল, সে আর কাউকে ওরা নেয়নি। এবং আমি কৌতূহলবশত যোগদান করি যে দেখি কেমন লাগে চাকরি করতে। আমি বহুজাতিক কোম্পানি থেকে
বলে গেছিলাম যে আমি পদত্যাগ করছি, ভালো লাগলে আমাকে যদি ওরা বলেছিল হ্যাঁ তোমার দুয়ার খোলা আছে, তুমি যেদিনই আসো তুমি চলে আসতে পারো। তো আমি সেই রকম একটা কথা নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে অন্য চট্টগ্রাম অনেক দূর বাড়ি থেকে, মন্দ ভালো মিলিয়ে, কিন্তু ক্রমশ আমার ভালো লাগা শুরু হলো। তখন আমার বছর দুয়েক পরে আমি উপলব্ধি করলাম যে এটাই হচ্ছে আমার কাজের জায়গা, এটাই আমার নিজের জায়গা হবে, এবং সেই কারণে এখনও রয়ে গেছে। স্যার, আমরা জানি আপনি গ্রিক সাহিত্য সহ বেশ কিছু অনুবাদ করেছেন। অনুবাদের প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো আপনার? এইটা খুব মজার। একজন বিখ্যাত কবি ঢাকার, তিনি আজ নেই, তিনি কবি এবং শিল্পতরু প্রকাশনীর স্বত্বাধিকারী আবিদ আজাদ। একদিন আমি আমার এক বড় ভাই ওস্তাদ বাবুর রহমানের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। তারা দুজন বন্ধু ছিলেন। তিনি বললেন যে আমরা অনুবাদের সাহিত্য অনুবাদের বিষয়ে খুব আগ্রহী, কিন্তু লোক পাচ্ছি না, আপনি এটা করে দিন না, 1 মাসের মধ্যে দিতে হবে, ছাপিয়ে ফেলবো। তো আমি 1 মাসে পারিনি, আমি 2 মাসে ডক্টর ফস্টাস অনুবাদ করলাম। তো তারপরে আমি সেলিম আল দিন স্যারকে দেখালাম যে স্যার কেমন হয়েছে। স্যার বললেন যে হ্যাঁ, উনি আমাকে আমার সরাসরি শিক্ষক তুই করে বলতেন, হ্যাঁ তুই এটা কর, সুন্দর হয়েছে, কিন্তু তুই কয়েকটা জায়গা বাদ দিয়েছিস। আমি বললাম যে স্যার ওই জায়গাগুলো আমার কঠিন লাগে। যে না না, কঠিন কিছু না, আবার ভালো করে চেষ্টা কর। তারপরে ওগুলো আমি পরে ওখানে যুক্ত করলাম, মানে কবিতার কিছু অংশ প্রথমে কঠিন লাগছিল বলে বাদ দিয়েছিলাম, পরে যুক্ত করে আমি, স্যার বললেন এবার যে হ্যাঁ ভালো হয়েছে, তখন আমি দিলাম। তো আমার ওটা দিতে দিতে 1 মাসের জায়গায় 2.5 মাস লাগলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ওরা তার কয়েক মাসের মধ্যে 2 মাস কি 3 মাসের মধ্যে ওরা ছাপিয়েছিল। এবং সেই বইটা এখনও খুব জনপ্রিয়, প্রচুর পুনর্মুদ্রণ হয়। একটা কারণ বোধহয় এটা আমাদের ইংরেজি বিভাগের সিলেবাসে আছে সব বিশ্ববিদ্যালয়ে। তো ছেলেমেয়েরা এটা কেনে এবং পরে আমি দেখেছি অনেকে বাসায় রেখে দেয়। আমি অনেক সময় অনেকের বাসায় গিয়ে দেখেছি যে বইটা ওরা যত্নে রেখে দিয়েছে। সেইটা আমার শুরু অনুবাদের। এরপরে আরেকটা খুব মজার ঘটনা ঘটলো, তার ঠিক 2 বছর বাদে বাংলাদেশের একজন খুব বিখ্যাত নাট্য নির্দেশক কামাল উদ্দিন নীলু, যিনি এখন নরওয়ের একটা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার অধ্যাপক, তিনি একটা খুব বড় সংগঠন করলেন, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, এবং একটা একেবারে প্রফেশনাল থিয়েটার গ্রুপ হলো। উনি টাকা পয়সা জোগাড় করলেন যেন শিল্পীদেরকে মাসে মাসে মাইনে দেওয়া যায়। এইভাবে তিনি প্রায় 15 জন অভিনেতা অভিনেত্রীদের নিলেন দলে এবং চাকরি দিলেন। এবং সে বছর ছিল ইবসেনের জন্মশতবার্ষিকী। ওরা ইবসেনের নাটক করতে চাইলো, আমাকে বলল, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে কাজ করতাম। উনি বললেন যে রেজা আপনি একটা অনুবাদ করে দিন। তো আমি তখন ইবসেনের গোস অনুবাদ করলাম। তো আমি আর উনি মিলে নামটা দিলাম কৃষ্ণ বিবর। ভয়াবহ অন্ধকার এই সমাজ সংসার, এটা বোঝানোর জন্য যে মহাজাগতিক একটা অস্তিত্বের ব্যাপার, উপস্থিতির ব্যাপার, সেই জন্য নাম দিলাম কৃষ্ণ বিবর। কিন্তু এই নামটা আমি মাথার মধ্যে আমাকে স্ট্রাইক করেছিল অন্য আরেকজনের লেখা, একজন খুবই বিখ্যাত বিজ্ঞানী এদেশের, জামাল নজরুল ইসলাম, যিনি পাকিস্তানের নোবেল লরিয়েট আব্দুস সালামের বন্ধু ছিলেন এবং সহকর্মী ছিলেন। তো তার একটি বই আছে কৃষ্ণ বিবর, সেখানে আছে যে ভয়াবহ অন্ধকার একটা রহস্যময় একটা জগৎ, মহাজগৎ। এটা আমার কাছে মনে হচ্ছে যে সংসারটা যেন তাই। তো আমি ওই নামটা কিন্তু আবার ওখান থেকে নিয়েছিলাম। তো অনেকে পছন্দ করেছিল এবং নাটকটা খুব মঞ্চায়ন হয়েছিল, খুব জনপ্রিয় হয়েছিল, এবং ওটা 200 বার মঞ্চায়ন হয়েছিল পুরো বাংলাদেশে। এবং সেই নাটকটা পরে সেন্টার ফর এশিয়ান থিয়েটার নরওয়ের এম্বাসি সরকারের টাকায় বই হিসেবে প্রকাশ করেছে, এবং আমার এই নাটকটি নরওয়েজিয়ান টেলিভিশনেও দেখানো হয়েছে, এবং পত্রিকায় ভীষণ লেখালেখি হয়েছে এটা নিয়ে, সমালোচনা, মানে ভালো কি মন্দ মিলিয়ে। তা আমার ওই নাটকটা আবার ব্যাপক পাঠক এবার হচ্ছে যে থিয়েটার পার্সোনালিটির মতো যেন অনেকটা আমি হয়ে গেলাম।
আচ্ছা। এই একটি নাটক অনেকে মনে আছে মুস্তফা মনোয়ার আমাকে একদম জড়িয়ে ধরে আমাকে তার ভালোবাসা জানিয়েছিলেন নাটকটা দেখে। তো আরও অনেক সুখ স্মৃতি আছে এটা নিয়ে। আমার স্যার জিল্লুর রহমান সিদ্দিকী স্যার খুব খুশি হয়েছে। সৈয়দ শামসুল হক দেখেছিলেন, তিনি খুব প্রশংসা করেছিলেন আমার, বললেন তুমি খুব ভালো লেখো রেজা, তুমি লিখতে থাকো, ভালো করবে, এরপরে তুমি নিজে নাটক লেখো, এরকম বলেছিলেন। তারপরে মুস্তফা নুরুল ইসলাম স্যার, আমার স্যার সুন্দরমের যিনি তো হলো কি এরপরে তিনি প্রতি সংখ্যায় আমার লেখা নিতেন। আমি এরপর থেকে প্রতি সংখ্যায় একটা করে বুক রিভিউ করতাম এবং সেই সূত্রে আবার আমার অনেক লেখকের সঙ্গে, বাংলাদেশের লেখকের সঙ্গে পরিচয় হয়ে গেল। শওকত ওসমান, We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। স্যার এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। স্যার আপনার দৃষ্টিতে একজন মহান শিক্ষক এবং একজন শিক্ষক, এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আমার ভীষণ প্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক সেলিম আল দীন স্যারের কথা আমার কাছে মনে পড়ছে। তিনি একবার বলেছিলেন যে অনেকের কাছে শিক্ষকতা হচ্ছে একটা পেশা, কিন্তু আমার কাছে নেশা। একজন নেশাখোর বলা উচিত হচ্ছে কিনা জানি না, নেশাখোর যেমন তার নেশার দ্রব্যটা না পেলে অস্থির হয়ে যায়, তো সেলিম আল দীন স্যার ছেলে মেয়েদেরকে না পড়াতে পারলে, তাদেরকে ক্লাসে কিংবা ক্লাসের বাইরেই হোক না পড়াতে পারলে তার ভালো লাগতো না, অস্থির হয়ে যেতেন। এবং আমাদের বিভাগে তো আমি বেশ কিছু শিক্ষককে দেখেছি যারা প্রতিদিন আসতেন সকাল থেকে দুপুর অবধি, কিংবা প্রয়োজন হলে তো আরও বেশি থাকতেন। অধ্যাপক আবু তাহের মজুমদার, যিনি প্রতিদিন সকাল 8:30টায় আসতেন এবং 1:30টা পর্যন্ত তো থাকতেনই, প্রয়োজন হলে আরও থাকতেন। এইগুলোর পরে যেটা আরেকটা জিনিস দরকার, যেটা সেলিম স্যার বলেছেন, যে আগ্রহ, নেশাখোরের মতো আগ্রহ, তো এইটাও দরকার। এইটা যদি না হয় একজন ভালো শিক্ষক হতে পারবেন, কিন্তু একেবারে মানে যেটাকে বলে ভীষণ রকম ভালো লাগার একজন শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে, তিনি হয়তো হতে পারবেন না। কিন্তু যিনি একই সঙ্গে নিষ্ঠাবান, কর্মে নিষ্ঠা আছে, সময়ের ব্যাপারে নিষ্ঠাবান, ও তারপর সকল রকম দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান, জ্ঞান তৃষ্ণা আছে, এবং একই সঙ্গে ছেলেমেয়েদের সঙ্গে অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশায় ইন্টারঅ্যাক্টিভ হতে হবে এবং এ বিষয়ে প্রবল আগ্রহ থাকতে হবে, যেটা সেলিম আল দীন স্যারের ছিল। তিনি তো ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে মিশতেন। বোধ হয় এটা আমার মধ্যেও আছে। আমার মনে হয় যে আমার জগৎটা কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়। জি স্যার, আপনি স্যার আপনার ব্যাচেলার স্কোয়াডে আমাদের ক্লাস দিতেন, কিন্তু আমরা শুধু যে এখানেই ক্লাস পেতাম তা না, পুরো ইউনিভার্সিটিতে একটা আপনার আর্কেডিয়া ছিল। আমরা স্যার এটা অনেক বেনিফিটেড হয়েছে যারা সরাসরি ছাত্র ছিলাম। স্যার সেলিম আল দীন স্যারের যেহেতু প্রসঙ্গ আসলোই, আমরা জানি যে সেলিম আল দীন স্যার এবং আপনার এই দুজনের অবদানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত, এই বিষয়ে যদি একটু বলতেন। না, আমি ওটা মোটেই দাবি করব না, কিন্তু আমার এই বিষয়ে অনেকেরই অবদান আছে। খালিকুজ্জামান ইলিয়াস স্যারের অবদান আছে,
একজনের অবদান খুব আছে, যার কথা তেমন একটা বলা হয় না, আমার শ্রদ্ধেয় শিক্ষক জিল্লুর রহমান সিদ্দিকী স্যার। তিনি যখন উপাচার্য ছিলেন, তিনি খুব অনেক ব্যাপারে তিনি একজন উদ্ভাবনী শক্তিসম্পন্ন একজন মানুষ ছিলেন, খুব ক্রিয়েটিভ অনেক ব্যাপারে, কিন্তু ভালো প্রশাসক একই সঙ্গে। এই দুটোর সম্মিলন হয় না, কিন্তু ওনার মধ্যে ছিল। আমাদের এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের জমিটা উঁচু নিচু, খানিকটা উঁচু খানিকটা নিচু, লো ল্যান্ড আছে, প্লেইন ল্যান্ড আছে, কোনো কোনো জায়গায় একটু হাইল্যান্ডের মতো মনে হয় আর কি। তো এই যে কোথাও স্লোপ আছে, উডস আছে, ওয়াটার বডিজ আছে, ইটস বিউটিফুল ক্যাম্পাস। আমি পৃথিবীর বিনয়ের সঙ্গে বলি, বেশ কিছু দেশে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, পড়াশোনা করতে গেছি, গবেষণা করতে গিয়েছি, কখনো শুধু বক্তা হিসেবে গিয়েছি। সেইগুলো বিবেচনা করলে মনে হয় আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান্ডারফুল, ইট হ্যাজ গট এ ওয়ান্ডারফুল ক্যাম্পাস। কিন্তু এই যে উঁচু নিচু জায়গায়, এটা সিদ্দিকী স্যার করলেন কি, এই উঁচু নিচু জায়গাটাকে মানে করে তিনি মুক্ত মঞ্চ বানালেন, যেটা গ্রিক থিয়েটার প্রাচীনকালে হতো। হ্যাঁ, সেইভাবে। এবং অদ্ভুত যে উত্তর দক্ষিণটা খোলা, যেন বাতাসটা আসে, দর্শকদের গরম না লাগে, ঠিক ওইভাবে বানালেন। এমন করে বানালেন যেন অভিনেতা গেলে শব্দটা শেষ মাথা পর্যন্ত যায়। তার যদি সাউন্ড সিস্টেম ব্যবহার নাও করে, সে যদি একটু শক্তিমান অভিনেতা হয়, তাহলে তার কণ্ঠস্বর দূরেও পৌঁছবে। তার অবদান আছে, সেলিম আল দিন স্যারের আছে, ইলিয়াস স্যারের আছে, আরও অনেকের অবদান আছে। সকলের সম্মিলিত প্রয়াসের এবং দীর্ঘদিনের অনেক ছাত্রছাত্রীর অবদান আছে। এদের সকলের সম্মিলিত প্রয়াসের কারণেই কালে কালে এই বিশ্ববিদ্যালয় এই খ্যাতিটা অর্জন করেছে। কিন্তু আমি চেষ্টা করেছি একজন শ্রমিকের মতো, আমার যতটুকু করার আমি করেছি। নাটক করেছি, গান করেছি, আদিবাসীদের নিয়ে উৎসবের আয়োজন করেছি, কবিতা পাঠের আয়োজন করেছি, নানান কারণে, নানান উৎসব উপলক্ষে, এমনিতেও আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে, ধরা যাক আমি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আবৃত্তি করেছি, তাদেরকে নিয়ে কবিতার ক্লাস করেছি, তাদেরকে বলেছি পড়ো দেশের কবিতা, কিংবা বিদেশের দেশাত্মবোধক কোনো কবিতা, মানে যেখানে জনমানুষের কথা আছে, শ্রমিক শ্রেণীর কথা আছে, তাদের ছেলেমেয়েদের নিয়ে তাদের কবিতাও, বিদেশের এই সমস্ত কবিতা গানের আয়োজন করেছি। আর দেশের তো বটেই, রবীন্দ্রনাথ, নজরুল থেকে সুকুমার রায়, কাউকে বাদ দিইনি এই হিসেব থেকে।